আজকের ভিডিওতে আমি আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন লেখকের রচনা নিয়ে আলোচনা করব। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং উল্লেখযোগ্য লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তাদের জন্মকাল এবং তাদের রচনা সম্বন্ধে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ওয়েলকাম টু পি স্মার্ট ক্লাসরুম। এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে এবং আগামী 2025 সালে যে এসএলএসটি পরীক্ষা হতে চলছে সেই পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকো এবং চ্যানেলটিকে শেয়ার করে দাও। আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার জন্মসাল বললে বলা যায় 1838 সালে উত্তর চব্বিশ পরগনার জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন যাদবেন্দ্র চট্টোপাধ্যায় এবং মাতা ছিল দুর্গা সুন্দরী দেবী। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনকাল বলা যেতে পারে 1838 থেকে 1894 সাল অবধি। তাকে নানা উপাধায় ভূষিত করা হয়, যেমন তাকে বলা হয় বাংলার সাহিত্য সম্রাট, আবার তাকে বলা হয় বাংলার স্কট, আবার অনেকে তাকে বলেন বাংলা উপন্যাসের জনক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, আজকের পর্বের প্রথম প্রশ্ন 1 নম্বর। বঙ্কিমচন্দ্রের চট্টোপাধ্যায়ের প্রথম ইংরাজি উপন্যাস কী ছিল? প্রথম ইংরাজি উপন্যাস ছিল রাজমোহনস ওয়াইফ, যেটি প্রকাশিত হয় 1864 খ্রিস্টাব্দে। এরপর 2 নম্বর, রাজমোহনস ওয়াইফ এই উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এই উপন্যাসটি ইন্ডিয়ান ফিল্ড এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল। 3 নম্বর, বঙ্কিমের রাজমোহনস ওয়াইফের অসমাপ্ত রচনাটি কে কবে কী নামে প্রকাশ করেছিলেন? শচীন্দ্রচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি বাহিনী এই রচনা নামে বঙ্কিমচন্দ্রের অসম্পূর্ণ রাজমোহনস ওয়াইফ উপন্যাসটি সম্পূর্ণ করেছিলেন। এই বাড়ি বাহিনী রচনাটি প্রকাশিত হয় 1919 সালে। এরপর 4 নম্বর, বঙ্কিমচন্দ্রের রাজমোহনস ওয়াইফ যে উপন্যাসটি আছে সেখানে কি কি প্রধান চরিত্র আমরা দেখতে পাই? রাজমোহন, মাধব, রামকান্ত এবং রামকানাই এই কয়েকটি চরিত্র আমরা এই উপন্যাসে দেখি। 5 নম্বর, বাংলায় লেখা প্রথম উপন্যাস কোনটি? বাংলায় লেখা প্রথম উপন্যাস ছিল দুর্গেশ নন্দিনী। এই দুর্গেশ নন্দিনী উপন্যাসটি প্রকাশিত হয় 1865 খ্রিস্টাব্দে। আমরা জানি এই দুর্গেশ নন্দিনী উপন্যাসটি বঙ্কিমচন্দ্রের একটি ঐতিহাসিক রোমান্সধর্মী উপন্যাস। এটি ইংরেজিতে বলা যেতে পারে হিস্ট্রি ইজ অনলি এ কনফিউজড হিপস অফ ফ্যাক্টস। এর পরবর্তী প্রশ্ন 6 নম্বর, দুর্গেশ নন্দিনী উপন্যাসের মূল বিষয় কী ছিল? পাঠান ও মোগলের দ্বন্দ্ব, এটি ছিল এই উপন্যাসের মূল বিষয়। এর পরবর্তী প্রশ্ন 7 নম্বর, দুর্গেশ নন্দিনী উপন্যাসে কার রচনার প্রভাব রয়েছে? স্কটের আইভ্যান হো এবং ভূদেব মুখোপাধ্যায়ের লেখা অঙ্গুরীয় বিনিময়, এই দুটি রচনার প্রভাব রয়েছে দুর্গেশ নন্দিনী উপন্যাসে। 8 নম্বর, এই দুর্গেশ নন্দিনী উপন্যাসে আমরা উল্লেখযোগ্য কয়েকটি চরিত্র পাই, যেমন জগৎ সিংহ, আয়েশা, তিলোত্তমা, ওসমান, অভিরাম স্বামী, এই কয়েকটি চরিত্র আমরা দুর্গেশ নন্দিনী উপন্যাসে পেয়ে থাকি। 9 নম্বর, বঙ্কিমচন্দ্রের কাব্যধর্মী উপন্যাস কী? কাব্যধর্মী উপন্যাস হল কপালকুণ্ডলা, যেটি 1866 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আর এই কপালকুণ্ডলা উপন্যাসটি বঙ্কিমচন্দ্রের একটি ঐতিহাসিক রোমান্সধর্মী উপন্যাস। এর পরবর্তী প্রশ্ন, কপালকুণ্ডলা রচনার চরিত্র আমরা কোথা থেকে পেয়েছি বা বঙ্কিমচন্দ্র কোথা থেকে নিয়েছেন কপালকুণ্ডলা উপন্যাসে রচনার চরিত্রটি? ভবভূতির লেখা মালতী মাধব নাটক থেকে সংগ্রহ করেছে কপালকুণ্ডলা উপন্যাসের রচনার অংশ বা চরিত্রগুলি। এরপর 11 নম্বর কোশ্চেন, কপালকুণ্ডলা উপন্যাসে কী কী উল্লেখযোগ্য চরিত্র আমরা দেখতে পাই? নবকুমার, মতিবিবি, সেলিম, শ্যামাসুন্দরী, এই কয়েকটি চরিত্র আমরা কপালকুণ্ডলার রচনায় দেখে থাকি।
এর পরবর্তী কোশ্চেন 12 নম্বর। ত্রয়োদশ শতাব্দীতে সেন রাজত্বে পাঠান আক্রমণের কাহিনী আছে বঙ্কিমের কোন উপন্যাসে? ত্রয়োদশ শতাব্দীতে পাঠান আক্রমণের কাহিনী আমরা দেখব মৃণালিনী। এই মৃণালিনী উপন্যাসে পাঠান আক্রমণের কাহিনী আমরা দেখেছি। এই মৃণালিনী উপন্যাসটি প্রকাশিত হয় 1869 খ্রিস্টাব্দে, যেটি বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক এবং রোমান্সধর্মী উপন্যাস মৃণালিনী উপন্যাস। এর পরবর্তী কোশ্চেন রয়েছে, মৃণালিনী উপন্যাসে কী কী উল্লেখযোগ্য চরিত্র রয়েছে? হেমচন্দ্র, মনোরমা, মাধবাচার্য। হেমচন্দ্র, মনোরমা এবং মাধবাচার্য এই তিনটি চরিত্র আমরা মৃণালিনী উপন্যাসে দেখে থাকি। এরপর 13 নম্বর কোশ্চেন। রেভারেন্ড লালবিহারী দের চন্দ্রমুখী উপাখ্যান এর কাহিনী প্রভাব পড়েছে বঙ্কিমের কোন উপন্যাসে? রেভারেন্ড লালবিহারী দের লেখা চন্দ্রমুখী উপাখ্যান, যেটি প্রকাশিত হয় 1858 খ্রিস্টাব্দে, এটি বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ উপন্যাসের একটা প্রভাব রয়েছে। আর এই বিষবৃক্ষ উপন্যাসটি প্রকাশিত হয় 1873 খ্রিস্টাব্দে। বঙ্কিমচন্দ্রের এই বিষবৃক্ষ উপন্যাসটি সামাজিক এবং পারিবারিক ধর্মী উপন্যাস। এর পরবর্তী কোশ্চেন 14 নম্বর। বঙ্কিমের আত্মকথন রীতি কটি উপন্যাস আমরা পেয়ে থাকি? আত্মকথন রীতি প্রধানত দুটি উপন্যাস আমরা পেয়েছি, ইন্দিরা উপন্যাস এবং রজনী উপন্যাস। ইন্দিরা উপন্যাসটি প্রকাশিত হয় 1873 এবং রজনী উপন্যাসটি প্রকাশিত হয় 1877 খ্রিস্টাব্দে। এরপর 15 নম্বর কোশ্চেন। জাহাঙ্গীরের সময়কালে উল্লেখ রয়েছে বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে? জাহাঙ্গীরের সময়কাল উল্লেখ আমরা পেয়েছি কপালকুণ্ডলা উপন্যাসে। এই কপালকুণ্ডলা উপন্যাসটি 1866 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি একটি ঐতিহাসিক ধর্মী উপন্যাস। এরপর 16 নম্বর কোশ্চেন। বিদ্যাসাগরের কথা উল্লেখ রয়েছে কোন উপন্যাসে? বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ উপন্যাসে বিদ্যাসাগরের কথা উল্লেখ আমরা পেয়েছি। 17 নম্বর। বঙ্কিমের কোন উপন্যাস নোবেলাইট বা অনুপন্যাস বা ছোট মাপের বা বড় গল্প বলে পরিচিত? আমরা এখানে তিনটি উপন্যাস পাচ্ছি, যে তিনটি উপন্যাসগুলি হলো যুগলাঙ্গরীয়, রাধারানী এবং ইন্দিরা উপন্যাস। এই তিনটি উপন্যাস নোভেলাইট, অনুপন্যাস বা ছোট মাপের বা বড় মাপের গল্প বলা যেতে পারে এই তিনটি উপন্যাসকে। যেটি রাধারানী উপন্যাস, যেটি প্রকাশিত হয় 1876 খ্রিস্টাব্দে এবং এটি সামাজিক ধর্মী উপন্যাস বলা যায়। এছাড়া রয়েছে ইন্দিরা উপন্যাস। ইন্দিরা উপন্যাসটি 1873 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং এটিও একটি সামাজিক ধর্মী উপন্যাস। এবং এরপরে রয়েছে যুগলাঙ্গরীয়। এই যুগলাঙ্গরীয় উপন্যাসটি 1874 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি ঐতিহাসিক ধর্মী উপন্যাস। তাহলে যুগলাঙ্গরীয়, রাধারানী এবং ইন্দিরা এই তিনটি উপন্যাসকে অনুপন্যাস বা নোবেলাইট বা ছোট মাপের বা বড় গল্প বলা যেতে পারে। এরপর 18 নম্বর কোশ্চেন। ঔরঙ্গজেবের ঘটনাকেন্দ্রিক উপন্যাস কোনটি? বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাস। বঙ্কিমচন্দ্রের এই রাজসিংহ উপন্যাসটি প্রকাশিত হয় 1882 খ্রিস্টাব্দে এবং এই রাজসিংহ উপন্যাসটি ঐতিহাসিক এবং রোমান্সধর্মী উপন্যাস বলা যেতে পারে। 19 নম্বর কোশ্চেন। মুর্শিদকুলির খাঁর কথা উল্লেখ আছে বঙ্কিমের কোন উপন্যাসে? বঙ্কিমচন্দ্রের সীতারাম উপন্যাসে মুর্শিদকুলি খালের কথা উল্লেখ রয়েছে। এই সীতারাম উপন্যাসটি প্রকাশিত হয় 1887 খ্রিস্টাব্দে এবং এটি ঐতিহাসিক রোমান্সধর্মী উপন্যাস। এরপর 20 নম্বর। বঙ্কিমচন্দ্রের ক্ষুদ্রতম উপন্যাস কোনটি? ক্ষুদ্রতম উপন্যাস হবে যুগলাঙ্গরীয়। যুগলাঙ্গরীয় উপন্যাসটি প্রকাশিত হয় 1874 খ্রিস্টাব্দে। 21 নম্বর কোশ্চেন। যুগলাঙ্গরীয় উপন্যাসটি রচনা হওয়ার প্রধান কারণ কী ছিল? বলা যেতে পারে ভার্নাকুলার লিটারেচার সোসাইটি দ্বারা এটি ঘোষিত হয় এই যুগলাঙ্গরীয় উপন্যাসটি। 22 নম্বর কোশ্চেন। বঙ্কিমচন্দ্রের এই যুগলাঙ্গরীয় উপন্যাসটি বা রচনাটি কাকে উৎসর্গ করেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? যুগলাঙ্গরীয় রচনাটি উৎসর্গ করা হয়েছিল পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়কে। তাহলে পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়কে যুগলাঙ্গরীয় রচনাটি উৎসর্গ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর 23 নম্বর কোশ্চেন। হিরণ্যময়ী, পুরন্দর, মদনদেব এই তিনটি চরিত্র আমরা বঙ্কিমের কোন উপন্যাসে দেখি? যুগলাঙ্গরীয় উপন্যাসে হিরণ্যময়ী, পুরন্দর এবং মদনদেবের চরিত্র আমরা পেয়ে থাকি। এর পরবর্তী কোশ্চেন 24 নম্বর। বঙ্কিমচন্দ্রের এই চন্দ্রশেখর উপন্যাসটি কোথায় কবে প্রকাশিত হয়? চন্দ্রশেখর উপন্যাসটি প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। 1875 খ্রিস্টাব্দে এই চন্দ্রশেখর উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় এবং এই চন্দ্রশেখর উপন্যাসটি ঐতিহাসিক রোমান্সধর্মী উপন্যাস। এরপর আমরা জেনে নিই বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এক নজরে দেখে নিই কী কী উপন্যাস রয়েছে।
ঐতিহাসিক রোমান্সধর্মী উপন্যাসের মধ্যে পড়ছে দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, যোগলাঙ্গুড়ীয়, চন্দ্রশেখর, রাজসিংহ এবং সীতারাম। আর দেশপ্রেমমূলক উপন্যাসের মধ্যে পড়ছে আনন্দমঠ এবং দেবী চৌধুরানী। আর সামাজিক ও পারিবারিক উপন্যাসের মধ্যে পড়ছে বিষবৃক্ষ, ইন্দিরা, রাধারানী, রজনী এবং কৃষ্ণকান্তের উইল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস সমগ্র থেকে আরও কিছু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থেকে গেল। এর পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এরপর আমরা চলে আসি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে বলা যেতে পারে হাবু শর্মা বা কামন্দক। তার ডাকনাম ছিল হাবু শর্মা বা কামন্দক। জানা গেছে 1998 সালে 23শে জুলাই বীরভূমের লাভপুরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিল হরিদাস বন্দ্যোপাধ্যায় এবং মা ছিল প্রভাবতী দেবী। সাধারণভাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে কী উপাধিতে ডাকা হতো? বাংলার হার্ডি তাকে বলা হয়, আর রাঢ় অঞ্চলের রূপকার আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে বলে থাকি। এর পরবর্তী কোশ্চেন রয়েছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন রচনা প্রকাশের মধ্য দিয়ে সাহিত্য জগতে তার আত্মপ্রকাশ হয়? তার প্রথম গল্প ছিল রসকুলি। তাহলে প্রথম গল্প রচনা রসকুলি গল্প লেখার মধ্য দিয়ে তার সাহিত্য জগতে আত্মপ্রকাশ ঘটে। এই রসকুলি গল্পটি প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে। এর পরবর্তী কোশ্চেন, প্রথম প্রকাশিত গল্প কোন পত্রিকায় প্রকাশিত হয়? তারাশঙ্করের প্রথম প্রকাশিত গল্প ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। অনেকে কল্লোল পত্রিকায় প্রকাশিত হয় বলে জানা গেছে। এর পরবর্তী কোশ্চেন, তারাশঙ্করের প্রথম রচিত উপন্যাস কোনটি? অপ্রকাশিত উপন্যাস দিনার দান। এরপর তারাশঙ্করের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? চৈতালি ঘূর্ণি, যেটি প্রকাশিত হয় 1931 সালে। পরবর্তী কোশ্চেন, তারাশঙ্করের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি? গন্না বেগম। এই গন্না বেগম তারাশঙ্করের ঐতিহাসিক উপন্যাস, যেটি প্রকাশিত হয় 1965 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, তারাশঙ্করের প্রথম অপ্রকাশিত উপন্যাস আরেকটি রয়েছে দীপার প্রেম। দীপার প্রেম একটি অপ্রকাশিত উপন্যাস। এই দীপার প্রেম উপন্যাসটি 1 পয়সা শিশির পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এর পরবর্তী কোশ্চেন, তারাশঙ্করের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? ত্রিপত্র, প্রকাশিত হয় 1926 খ্রিস্টাব্দে। এর পরবর্তী কোশ্চেন, তারাশঙ্করের আত্মজীবনীমূলক উপন্যাস কি? ধাত্রীদেবতা। ধাত্রীদেবতা উপন্যাসটি প্রকাশিত হয় 1939 খ্রিস্টাব্দে। এবং এই ধাত্রীদেবতা উপন্যাসটি একটি রাজনৈতিক উপন্যাস, যেটি শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয়। এর পরবর্তী কোশ্চেন, তারাশঙ্করের প্রথম আত্মজীবনীমূলক রচনা কোনটি? আমার কালের কথা, যেটি প্রকাশিত হয় 1951 খ্রিস্টাব্দে। এর পরবর্তী কোশ্চেন, 1926 খ্রিস্টাব্দে লাল কালিতে ছাপা 60 পৃষ্ঠার প্রথম কাব্যগ্রন্থ কোনটি? ত্রিপত্র, যেটি 60 পৃষ্ঠায় প্রথম কাব্যগ্রন্থ লাল কালিতে ছাপা হয়েছে, ত্রিপত্র। পরবর্তী কোশ্চেন, তারাশঙ্করের প্রথম প্রকাশিত নাটক কোনটি? দুই পুরুষ। দুই পুরুষ নাটকটি প্রকাশিত হয় 1942 খ্রিস্টাব্দে। এর পরবর্তী কোশ্চেন, নীলকণ্ঠ। তারাশঙ্করের নীলকণ্ঠ উপন্যাসটি কোন পত্রিকায় কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল? নীলকণ্ঠ উপন্যাসটি 1943 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় সম্পাদিত যোগবিয়োগ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এর পরবর্তী কোশ্চেন রয়েছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আদি পর্বের কী উপন্যাস রয়েছে? আমরা দেখতে পাই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 3টি পর্ব উপন্যাস সমগ্রে ভাগ করা হচ্ছে। আদি পর্ব 1930 থেকে 38 সাল অবধি। সেখানে প্রকাশিত হয় চৈতালি ঘূর্ণি, নীলকণ্ঠ, পাষাণপুরী, রায়কমল এবং আগুন। মধ্যপর্বে আছে 1939 থেকে 47 খ্রিস্টাব্দ। মধ্যপর্বে উপন্যাসগুলির মধ্যে ছিল ধাত্রীদেবতা, কালিন্দী, ত্রিশূন্য, গণদেবতা, মন্বন্তর, পঞ্চগ্রাম, কবি, সন্দীপন পাঠশালা এবং অভিযানের মতন উল্লেখযোগ্য উপন্যাস। এর পরবর্তী কোশ্চেন রয়েছে, তারাশঙ্করের আত্মজীবনীমূলক উপন্যাস কি? ধাত্রীদেবতা। এই ধাত্রীদেবতা উপন্যাসটি প্রকাশিত হয় 1939 সালে। শনিবারের চিঠিতে প্রকাশিত হয়েছিল ধাত্রীদেবতা উপন্যাসটি। এর পরবর্তী কোশ্চেন রয়েছে, তারাশঙ্করের রাজনৈতিক উপন্যাস কি রয়েছে? 3টি রয়েছে রাজনৈতিক উপন্যাস, ধাত্রীদেবতা, গণদেবতা এবং পঞ্চগ্রাম। এই 3টি রাজনৈতিক উপন্যাস। ধাত্রীদেবতা উপন্যাসটি প্রকাশিত হয় শনিবারের চিঠি পত্রিকায়। এছাড়া গণদেবতা উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয় এবং পঞ্চগ্রাম এই উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়। এর পরবর্তী কোশ্চেন রয়েছে, গণদেবতা উপন্যাসটি কী নামে প্রকাশিত হয়? চণ্ডীমণ্ডপ। চণ্ডীমণ্ডপ নামে ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। 56 নম্বর কোশ্চেন। এর পরবর্তী কোশ্চেন, গণদেবতার শেষ অংশ কী ছিল? গণদেবতার উপন্যাসের শেষ অংশ ছিল পঞ্চগ্রাম।
এর পরবর্তী কোশ্চেন, তারাশঙ্করের বিখ্যাত উপন্যাস কি? আমরা জানি কবি। কবি হলো তারাশঙ্করের বিখ্যাত উপন্যাস। প্রকাশিত হয় কবি উপন্যাসটি 1944 খ্রিস্টাব্দে, যেটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এর পরবর্তী কোশ্চেন, তারাশঙ্করের রসকলি গল্প সংকলনের বিখ্যাত গল্প কি? কালা পাহাড়। এছাড়াও কতগুলি গুরুত্বপূর্ণ গল্প তার লেখা, যেমন গোবিন্দ সিংয়ের ঘোড়া, অগ্রদানী, জলসাঘর, এই সমস্ত উল্লেখযোগ্য গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। এর পরবর্তী কোশ্চেন 45 নম্বর। এ পর্বে তারাশঙ্কর উপন্যাসের পূর্ব নাম দেওয়া আছে। চৈতালি ঘূর্ণি উপন্যাসটির পূর্ব নাম ছিল শ্মশানের পথে। তারাশঙ্করের নীলকণ্ঠ উপন্যাসটির পূর্ব নাম ছিল যোগ বিয়োগ। প্রেম ও প্রয়োজন উপন্যাসটির পূর্ব নাম বেনের বেসতী বা বেসাতি। আগুন উপন্যাসটির পূর্ব নাম ছিল কালপুরুষ এবং ধাত্রীদেবতা উপন্যাসটির পূর্ব নাম জমিদারের মেয়ে। গণদেবতা উপন্যাসটির পূর্ব নাম ছিল চণ্ডীমণ্ডপ। সন্দীপন পাঠশালার উপন্যাসটির পূর্ব নাম উদয়াস্ত। কালবৈশাখীর পূর্ব নাম ছিল ঝড় ও ঝরাপাতা। নাগিনী কন্যার কাহিনী উপন্যাসটির পূর্ব নাম ছিল সবলার কাহিনী। আরোগ্যনিকেতন উপন্যাসটির পূর্ব নাম ছিল সঞ্জীবন ফার্মেসি। এর পরবর্তী কোশ্চেন, তারাশঙ্করের মহাকাব্যিক উপন্যাস কী আছে? 46 নম্বর কোশ্চেনের মহাকাব্যিক উপন্যাস মধ্যে 3টি মহাকাব্যিক উপন্যাস পাচ্ছি, গণদেবতা, হাঁসুলি বাঁকের উপকথা, কীর্তিহাটের কর্চা। তাহলে গণদেবতা, হাঁসুলি বাঁকের উপকথা, কীর্তিহাটের কর্চা, এই 3টি উপন্যাসই হলো তারাশঙ্করের মহাকাব্যিক উপন্যাস। এর পরবর্তী কোশ্চেন, সেটের লাস্ট কোশ্চেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালিন্দী উপন্যাসের নাট্যরূপ কী ছিল? নাট্যরূপ ছিল 2 পুরুষ। কালিন্দী উপন্যাসের নাট্যরূপ ছিল 2 পুরুষ। এর পরবর্তী কোশ্চেন, কালিন্দী উপন্যাসটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কাকে উৎসর্গ করেছিলেন? সজনীকান্ত দাস। এর পরবর্তী কোশ্চেন, পঞ্চগ্রাম উপন্যাসটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কাকে উৎসর্গ করেছিলেন? কেদারনাথ বন্দ্যোপাধ্যায়। আর হাঁসুলিবাগের উপকথা এই উপন্যাসটি উৎসর্গ করেছিলেন কালিদাস রায়। আজকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী যে সমস্ত লেখক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব।